আজকে বঙ্গবন্ধু সৈনিকদের জন্য খুব খুশি খবর আছে। তারা এখন সবাই আতঙ্কিত হয়ে গেছে। শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে এসে ক্ষমতা পুনরুদ্ধার করবে। শেখ হাসিনার কপাল খুলে গেল এবং কপাল পড়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের। শেখ হাসিনা দেশে আসতেছে অতি দ্রুত এবং তিনি পুনরায় ক্ষমতা মনে করেন তার যে প্রধানমন্ত্রীর যে চেয়ারটা আছে তিনি অতি দ্রুত সেটা হাতিয়ে নেবেন। পুলিশের পক্ষ থেকে আজকে একটা বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এখন এই নির্দেশনাটা সবচেয়ে প্রথম যে সুবিধাগুলো সেগুলো পেতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী, এমনকি খোদ দেশে ফিরেও সেটা পাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনূস আগুন নিয়ে খেলছে আর হাসিনার এই হুঙ্কারে বেশ চাপে পড়ছে মোহাম্মদ ইউনূস। হাসিনার এই বার্তার আড়ালে কি রয়েছে সেনা প্রধানের হাতে ব্লুপ্রিন্ট। সত্যিই দেশে ফেরার ছক কষে ফেলেছেন তিনি। ভারতের খেলা শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে বড় কোনো পদক্ষেপ করতেই পারে ভারত। আওয়ামী লীগের ফেরার বার্তা শুনে সার্জিস হাসনাতরা লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে এবং তাদের ভিতরে এক ধরনের ভয়, ভীতি, আতঙ্ক সবকিছু কাজ করছে। জাতীয় নাগরিক পার্টি এই দলটাকে কমিটি পার্টি হিসাবে খেতাব দেওয়া হয়েছে। আর এই খেতাব কে দিছে? তাসলিম খলিল। হঠাৎ করে কেন জাতীয় নাগরিক পার্টিকে তিনি কমিটি পার্টি আখ্যা দিলেন? যেভাবে রাজপথ দখল থাকতো সেটা এক বিষয়, আর ক্ষমতা না থাকা অবস্থায় রাজপথ দখল থাকা সেটা আরেক বিষয়। ক্ষমতায় থাকা অবস্থায় যারা ভয় পায় রাজপথে নামতে, তারাও কিন্তু পুলিশ প্রোটেকশন থাকার কারণে সকলে একত্রিত হয়, সে কারণে রাজপথে অনেক মানুষ বেশি দেখা যায় এবং রাজপথ দখল থাকে। কিন্তু দুঃসময়টা অনেক ভিন্ন। দুঃসময়টা তাতে আওয়ামী লীগ সমর্থন করলেও তারা মনে ভয় থাকে, হয়তো কেউ মারতে পারে, হয়তো পুলিশ চার্জ করতে পারে, হয়তো অ্যারেস্ট হতে পারে। যারা ওই লেভেলের মনোভাব পোষণ করে না, দলকে ওই লেভেলে ভালোবাসে না বা তাদের মনে ভয় কাজ করে, তারা রাজপথে নামে না। তাই লোকবল কম হয় এবং রাজপথে সংগঠিত হতে অনেক সময় লেগে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। খবর আছে, সেটা হচ্ছে আমাদের হাসনাত সার্জিস সহ এই উপদেষ্টা এবং সমন্বয়ক তারা 43 জন আমেরিকার ভিসা পেয়ে গেছেন এবং আরো 400 জনেরও বেশি পৃথিবীর বিভিন্ন দেশের ভিসা পেয়ে রেডি করে ফেলেছে। কারণ তারা গোয়েন্দা রিপোর্ট জানে যে শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে এসে ক্ষমতা পুনরুদ্ধার করবে। তারা এখন সবাই আতঙ্কিত হয়ে গেছে। গত কিছুদিন ধরেই আপনারা দেখছেন যে সমন্বয়ক এবং উপদেষ্টারা অনেক বেশি আতঙ্কিত হয়ে গেছে। কারণ হচ্ছে এই উপদেষ্টারা আসিফ নজরুল, বেহায়া নজরুল, মীর জাফর নজরুল এবং তিনি বলেছেন যে আমাদেরকে যদি এক না থাকে আমরা আমাদের সবাইকে মরতে হবে। এবং সার্জিস আলম কিছুদিন আগে বলেছিলেন, বেশ কিছুদিন আগে বলেছেন যে আগে তো আমাদের উল্টো করে ঝুলানো হতো, এখন আমাদেরকে আগে তো আমাদের সোজা করে ঝুলানো হতো, এখন আমাদের উল্টো করে ঝুলানো হবে। এখন এই হয়তো 2-3 দিন আগে সে বলতেছে, কান্না করে বলতেছে যে কজন কে আওয়ামী লীগ সরকার আসলে যে কজনকে জবা করতো তার মধ্যে আমি একজন। তো এবং বিপিনুরের দলের একটা নেতা সেও বলেছে যে আমাদেরকে ধরে তো কোপাবে, ঝুলাবে। হ্যাঁ, তোমাদেরকে ঝুলানো হবে। তোমরা রাষ্ট্রদ্রোহী, তোমরা সংবিধান লঙ্ঘন করেছো, তোমরা রাষ্ট্রের অনেক বড় ক্ষতি করেছো। তোমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত প্রধানমন্ত্রীকে তোমরা ষড়যন্ত্রের মাধ্যমে তোমরা ক্ষমতা জবরদখল করেছো এবং তোমরা মেট্রো রেলে আগুন দিয়েছো, তোমরা দেশের সম্পদ নষ্ট করেছো, তোমরা 3204 জন পুলিশ হত্যা করেছো, তোমরা ছাত্রদেরকে হত্যা করে তোমরা সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলেছো জনগণকে। এর দায়ভার তোমাদের নিতে হবে। আজকে দেশের যে কত বড় ক্ষতি হয়েছে, শেয়ার বাজারে প্রায় 2.5 লাখ কোটি টাকার বেশি গত 3 মাসে দর পতন হয়েছে এবং $12 বিলিয়ন পাচার হয়েছে গত 3 মাসে। এগুলার রেসপন্সিবিলিটি তোমাদের। এবং আমি বঙ্গবন্ধু সৈনিকদের বলবো যে আপনারা বিমানবন্দর থেকে শুরু করে সব জায়গায় টহল বসাবেন এবং বিশেষ করে বিমানবন্দরে যারা কর্মরত আছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা সতর্ক থাকবেন। এই মির্জাফরদের কেউ যাতে বাংলাদেশ ত্যাগ না করতে পারবে, কারণ বাংলাদেশের আদালতে তাদের বিচার করা হবে। তারা রাষ্ট্রদ্রোহী, তারা দেশের শত্রু এবং তারা রিসেট বাটন চাপ দিয়ে বাংলাদেশের 30 লক্ষ শহীদদের ইতিহাস মুছে দিতে চেয়েছে। এরা রাষ্ট্রদ্রোহী, এরা স্বাধীনতা বিরোধী শক্তি, এরা রাজাকারের বীজ। এদের ধরতে হবে। একটা রাজাকারের বাচ্চা বাংলাদেশ থেকে যাতে পালাতে না পারে। সবাই সজাগ থাকবেন। তো এই যে এতদিন লাফাচ্ছিলা, এখন কেন কান্না করতেছ? হুঙ্কার দিয়ে কথা বলতা সার্জিস আলম, খুব হুঙ্কার, এখন কান্না আসে কেন? এত সহজে ভয় ঢুকে গেল। শুরুতেই তারা বিএনপি যখন তাদের পিছন থেকে সরে যাবে, বিএনপি প্রথম 1-1.5 মাস তাদের সাথে ছিল। কারণ বিএনপি ভেবেছিল যে তারা নির্বাচন আলোচনা করে নাকি 1 বছরের মধ্যে দেখি নির্বাচন দেয় কিনা। আমি জানি তারা দিবে না, তারা 6 বছরের প্ল্যান করে, তারপরে আবার বলবে যে আরো 6 বছর লাগবে সংস্কার করতে। আজ পর্যন্ত কোনো সংস্কার হয়েছে? কোনো পুলিশের সংস্কার হয়েছে? কোনো আইনের কোনো সংস্কার হয়েছে দেশের? হয়নি। হয়েছে কি? আওয়ামী লীগ নিষিদ্ধ।
সংস্কার হবে না, তখন বিএনপি যখন এই সমন্বয়কদের পিছন থেকে চলে যাবে, তখন তারা বিএনপির কিছু গুজবকারী কিছু লোক আছে, যেমন পিনাকি, সাংবাদিক ইলিয়াস সহ আরো অনেকেই আছে, তারা যখন এদের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিবে, জনগণ তাদের বিরুদ্ধে খেপে যাবে এবং রাষ্ট্র বিশৃঙ্খলা তৈরি হবে, কারণ এরা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, সেজন্য জনগণ তাদের বিরুদ্ধে চলে যাবে। আজকে সেনাবাহিনী আওয়ামী লীগের পক্ষে, প্রেসিডেন্ট আওয়ামী লীগের পক্ষে, পুলিশ প্রশাসন থেকে শুরু জনগণ সবাই আওয়ামী লীগের পক্ষে। তার কারণ তারা সবাই দেশপ্রেমিক, তারা জানে যে একমাত্র শেখ হাসিনাই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় সবচেয়ে দক্ষ। তারা শেখ হাসিনাকে দেখতে চায়, কারণ শেখ হাসিনা ছাড়া এই বিশৃঙ্খল অবস্থা কেউ ভালো করতে পারবে না। আজকে জায়গায় জায়গায় মিছিল মিটিং, আজকে চুরি চিন্তায় বাংলাদেশের মানুষ এখন সন্ধ্যার সময় অনেক জায়গাতে বের হতে পারে না। অনেক অনেক এরিয়া আছে যেখানে সন্ধ্যার সময় গেলে আপনাকে চুরি চিন্তাই করবে। কারণ আমি চোরদেরকে দোষ দিতে পারি না, কারণ হাজার হাজার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে, তাদের সন্তানরা যখন খেতে পাইবে না তখন তারা চুরি চিন্তাই করবে, এই রাহাজারিগুলো বাড়বে। তো আসলে নিয়তি, আজকে সময় তোমাদেরকে এখন উচিত শিক্ষা দিচ্ছে। তোমরা বেশি লাফাচ্ছিলা, এইবার বাংলাদেশ থেকে রাজাকারের বীজ নিশ্চিহ্ন করা হবে ইনশাআল্লাহ। একটা রাজাকারের বাচ্চা বাংলা জমিনে থাকতে পারবে না। বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের সংবিধানের অনুগত্য করে থাকতে হবে। বাংলাদেশে থাকলে বাংলাদেশকে মানতে হবে, বাংলাদেশের আইন মানতে হবে, বাংলাদেশের সম্পদ কেউ নষ্ট করতে পারবে না, বাংলাদেশের সাথে বেইমানি করা যাবে না। তো যাই হোক, আওয়ামী লীগের সুসময় আসতেছে, বঙ্গবন্ধু সৈনিকেরা আপনারা প্রস্তুত হন মিষ্টি কেনার জন্য। যাই হোক, তারা তাদের পাপের ফল ইনশাল্লাহ পাবে খুব শীঘ্রই। এটা শেখের বেটি, যার কাছে বাংলাদেশের সকল রাজনীতিবিদ শিশু, কারণ শেখ হাসিনা পৃথিবীর সেরা ইউনিভার্সিটি থেকে রাজনীতি নিয়ে পড়াশোনা করেছে এবং বাংলাদেশের জন্মের আগ থেকে রাজনীতি করে এবং পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা রাজনীতিবিদ বঙ্গবন্ধু কন্যা তিনি। তো তাকে তোমরা রাজনীতি শিখাইতে আইছো, তার সাথে রাজনীতি করবা। জাতীয় নাগরিক পার্টি এই দলটাকে কমেডি পার্টি হিসাবে খেতাব দেওয়া হয়েছে। আর এই খেতাব কে দিছে? তাসনিম খলিল। অনেকে নাম শুনে চিনেন নাই, বাট ওনার আর একটা পরিচয় আছে। আয়নাঘর নিয়ে যে প্রতিবেদন হয়েছিল শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, এছাড়াও অনেক ধরনের প্রতিবাদ যেগুলো করছিল বা নিউজগুলো রিপোর্টগুলো যিনি করছিলেন, নেত্র নিউজের যিনি প্রধান সম্পাদক তাসনিম খলিল, চেহারা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে বা আওয়ামী লীগ সরকারকে যথেষ্ট পরিমাণ চাপে রেখেছিলেন এই সাংবাদিক। এখন হঠাৎ করে কেন জাতীয় নাগরিক পার্টিকে তিনি কমেডি পার্টি আখ্যা দিলেন? তিনি বেশ কিছু যুক্তি তুলে ধরেছেন। এখন আপনারা ওনার যুক্তিগুলো শুনলে আসলে বুঝতে পারবেন যে কেন তিনি আখ্যা দিয়েছেন যে জাতীয় নাগরিক পার্টি একটা কমেডি পার্টি হিসাবে তারা পরিণত হয়ে গেছে। তিনি বলছেন, আমার মাঝে মাঝে মনে হয় জাতীয় নাগরিক কমিটি এনসিপির নীতি নির্ধারণী পজিশনে এমন কেউ আছে যার কাজই হলো একটার পর একটা ফটকামি। ফটকামি এটা একটা আইকনিক ওয়ার্ড, যেটার অর্থ হইতে পারে বান্দ্রামি, কমেডি, তারপর ধরেন ধান্দাবাজ টাইপের একটা এরকম আর কি। হ্যাঁ, থাকে না যে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় এই ফটকামি, না যে তুই একটা ফটকা, ওই লোকটা একটা ফটকা, তার মানে এটা নেগেটিভলি একটা উপাধি। তো তিনি বলছেন যে এই দলটার একদম নীতি নির্ধারণী পর্যায়ে এমন কেউ আছেন যার কাজ হচ্ছে একটার পর একটা ফটকামি আইডিয়া বের করা, যার মাধ্যমে এনসিপি চরম হাস্যকর একটা গ্রুপে অলরেডি পরিণত হয়েছে। তো কি করছে ওনার বক্তব্য, এরা একটা করে উদ্ভট দাবি থ্রো করে, সেই দাবি নিয়ে কয়দিন হাউকাউ করে, তারপর সেই দাবি হাস্যকর ভাবে ফেল করে। এখন এইরকম সম্ভাবনাময় তরুণদের একটা দল এত দ্রুত ন্যাশনাল কমেডি পার্টি হয়ে যাচ্ছে, দেখতেও খারাপ লাগে। কিছু জিনিস কিন্তু সত্য। আপনি দেখেন যে টপিক পিক করা বা চয়েস করা, এই জায়গার মধ্যে কিছু তো রং তাদের হয়ে গেছে। যেমন ধরেন রাষ্ট্রপতির অপসারণ। এখন মাঠের মধ্যে বসতে হবে যে বাংলাদেশ চাইলে ভাই রাতারাতি দেশে ফেরেশতা দিয়ে আপনি দেশ চালাইতে পারবেন না। হঠাৎ করে যদি আমরা মনে করি কথার কথা কালকে একদিনে সারা বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, আমার কমেন্টে বহুত লোক আছেন ভাত খাইতে ভাত পাইতেন না কেন ভাই? এই দেশটার সিস্টেমটাই করাপ্টেড। বহুত লোক আছেন মিথ্যা পাসপোর্ট দিয়ে বিদেশে আছেন, বহুত লোক আছেন ফেক ড্রাইভিং লাইসেন্স দিয়া নিজে ড্রাইভিং করতেছেন, গাড়ি চালাচ্ছেন, বাড়ি করে রাখছেন, জায়গা জমি দখল নিয়ে রাখছেন, এরকম বহুত কিছু আছে না? আমাদের আছে। হঠাৎ করে যদি দালালি বা এই সিন্ডিকেট বন্ধ হয়ে যায়, বাংলাদেশ কার্যত স্থবির হয়ে পড়বে। একটা ম্যাটার অফ টাইম লাগবে এগুলোকে রিপেয়ার করার জন্য, যেটাকে মানে একদম ফেরেশতা টাইপের কেউ বসতে হবে। এই দেশে ওই ফেরেশতা কি আছে? নাই। এই দেশে যার যার নিজের স্বার্থ, যেখানে ওই ফেরেশতারই দেখা সবসময় মিলে। তো তিনার এই বক্তব্যটার বেশ কিছু কারণের মধ্যে একটা হচ্ছে, গতকালকে আমিও ভিডিওটা দিছিলাম যে এনসিপির যে প্রোগ্রামগুলো ইদানিং হচ্ছে বা তাদের যে কর্মকাণ্ড অনেক বিতর্কিত অবস্থানে তারা তৈরি করে ফেলছে। এটা চাইলেও এখনো সরাইতে পারবে না। তাই ডক্টর মোহাম্মদ ইউনূসের হিসাব আলাদা ভাই, উনি এদের পরিবার গোষ্ঠী জ্ঞাতি বা ওনার এরা ফলোয়ার ছিল আজীবন, বিষয়টা এরকম না। তিনি আলাদা একটা ক্যারেক্টার, বাট এনসিপি আলাদা একটা ক্যারেক্টার। এই যে ফাঁস খেলা শুরু করছে হাসনাত আব্দুল্লাহ, তারপর অমুকের এটা ফাঁস করে দিবে, তোমাকে ওইটা ফাঁস করে দিবে, আবার দিচ্ছেও, সত্যি তাল্লা ভালো জানে। তো রাজনৈতিক দলগুলো আছে এদেরকে নিয়ে টেনশনে।
রাজনীতিতে অনেক কিছু তলে তলে ঘটে, হয়তো আমরা জানি না। তো সবকিছু জানা উচিত না, বেশি জানতে গেলে কি হয়, কাউকে আর মর্যাদার জায়গাটা দেওয়া হয় না। আর এই যে যিনি মানে টোটাল মিলে আর কি, যে একটা দাবি 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর 32 ভাঙ্গা ছাড়া আপনি কার্যত দেখেন এই এনসিপি দলটা টোটালি কি অর্জন করছে? কোনো কিছুই অর্জন করে, যেগুলো অর্জিত ছিল এগুলো একটা 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 হারাচ্ছে। কেন হারাচ্ছে? মুখ একটা আছে, মনে করে যে যত খালি কথা বেশি বলি ততই মানে হিরোইজম আসে, কিন্তু অতিরিক্ত কথা বললে বিপদে পড়তে হয়। কজ আপনি এখন পলিটিক্যাল ক্যারেক্টার, আপনি ভাই ওই সরকার মরকার এগুলো হিসাব করে লাভ নাই। আপনি রাজনীতি করেন, আপনারা আমরা কাউন্টার করবো, আপনার নিয়ে আলোচনা করবো, সমালোচনা করবো, কেন? কারণ আপনি পাবলিক ফিগার। এই কারণে তাসনিম খলিল তিনি হয়তো ভিন্নভাবে বিষয়টা সামনে নিয়ে আসছেন, কিন্তু অনেক কিছু হচ্ছে যে দলটা তাদের জনপ্রিয়তা অনেক দ্রুত হারাই ফেলতেছে। আর বিভিন্ন জায়গায় মাইট ধরেও খাচ্ছে, বিএনপির হাতেও খাচ্ছে, আওয়ামী লীগের হাতেও খাচ্ছে, জাতীয় পার্টিও দিচ্ছে, জামাতের সাথে সংঘর্ষ আছে। আবার যে ধরনের জামাত নিয়ে নাহিদ ইসলামের যে বক্তব্য, বিএনপি নিয়ে এদের যে বক্তব্য, কাউকে তো ছাড় দিচ্ছেন। এখন নিজেদেরকে তারা মনে করতেছে উই আর দা সুপারম্যান। বাট সুপারম্যানের যে সুপার কোয়ালিটি গুলা সেটা কি জাতির সামনে প্রমাণিত হয়েছে? না। একটা সুপার হয়েছে, কালকে পর্যন্ত চপ্পল পাই দিয়ে হাঁটতো, আজকে তারা কোটি টাকার গাড়িতে ঘুরে, একটা গাড়ি নষ্ট হলে একটা গাড়ি আসে। টাকা কে দিয়ে? বাচ্চু। কোন বাচ্চু? নাম বলা যাবে না, বাচ্চুর আপনারা ক্ষতি করবেন। মানুষ রাজনীতির জায়গায় বসাতে এগুলা মানে ভাই পয়েন্ট দাঁড়ি সহ বিশ্লেষণ করে। এই যে হুটার সিদ্ধান্তটা সত্যি, দৌড় দিচ্ছেন থেমে যাচ্ছেন, দৌড় দিচ্ছেন থেমে যাচ্ছেন, তো আপনি কোনটাতে যাচ্ছেন? ইউ শুড ফিক্স ইউর ডেস্টিনি। দেখা যাক কত দূর কত কি হয়। তবে আমার খারাপ লাগে যে বাংলাদেশের মানুষ একটা বিকল্প কোনো কিছু চিন্তার সুযোগ হয়েছিল, বাট কতিপয় ছেলেদের কারণে আমার মনে হয় যেটা নষ্টের দিকে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানা পতন হওয়ার পর থেকে দেখা গিয়েছে অন্তরালে থেকেও শেখ হাসিনা কিন্তু সক্রিয় ভূমিকা পালন করেছে। প্রতি মুহূর্তে দলের নেতা কর্মীদের উজ্জীবিত করতে তিনি কখনো ভিডিও কনফারেন্স, কখনো অডিও বার্তা দিয়ে চলেছেন ভারতে বসে। এবার সম্প্রতি দেখা গেল একটি অডিও বার্তায় হুঙ্কার দিলেন শেখ হাসিনা এবং সরাসরি ইউনূসকে টার্গেট করে তিনি জানালেন ইউনূস আগুন নিয়ে খেলছে। আর হাসিনার এই হুঙ্কারে বেশ চাপে পড়ছেন মোহাম্মদ ইউনূস। আর এর পাশাপাশি প্রশ্ন উঠছে যে হাসিনার এই বার্তার আড়ালে কি রয়েছে সেনা প্রধানের হাতে ব্লুপ্রিন্ট? রাজনৈতিক মহলে শুরু হচ্ছে জল্পনা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানার পতন হতেই সেখানকার রাজনৈতিক প্রেক্ষাপট বদল হয়েছে। ইতিমধ্যে শেখ হাসিনা অন্তরালে থেকেও সক্রিয় হয়েছেন। আওয়ামী লীগের বিভিন্ন ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন তিনি। সেখান থেকে বারবার তিনি বলেছেন দেশে ফিরবেন। ইতিমধ্যেই তার আরও একটি অডিও ভাইরাল হয়েছে। সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে ক্রমাগত হুঙ্কার দিয়েছেন তিনি। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।